উপদেষ্টাদের মধ্য থেকে হচ্ছে কিংস পার্টি। অভিযোগ রিজভির, বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিলে পরিণতি হবে ভয়াবহ। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। ফ্যাসিস্ট সরকারের কারণে বাস্তবায়ন হয়নি তিস্তা চুক্তি। কুড়িগ্রামে জামায়াত আমির, ক্ষমতায় গেলে সমন্বিত উন্নয়নের আশ্বাস। হাসিনা আমলে সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনূস, সম্পদ পুঞ্জীভূতের ধারণা এড়িয়ে চলার আহ্বান। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। আহত ৮ পুলিশ। চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক সরকারি শিক্ষক সমাবেশ। অধিকার আদায়ে কারো সঙ্গে আপোষ না করার ঘোষণা। এই বাংলাদেশে শিক্ষকদেরকে আর কোনো ধরনের অবহেলা করা চলবে না। ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থার সাথে মিলিয়ে যেন আমি থাকতে পারি, আমি যেন খেতে পারি, এতটুকু বেতন, মানসম্মত বেতন আমাদেরকে দেওয়া হোক। মাঘের শুরুতে আবারও শীতের দাপট, দেখা মেলেনি সূর্যের। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালে বেড়েছে রোগী। এবং লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডবের মধ্যেই তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। মৃতের সংখ্যা বেড়ে ৯। টেক্সাস, ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএম বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপিকে ভারতের দালাল বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। তাইফির রহমান তুহিনের প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান যে গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপি দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখনো নতুন করে চক্রান্ত চলছে। তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনটা হলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অনেক দল, অনেক ব্যক্তি যারা আছে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল হলে তাদের স্বাগত জানাবে বিএনপি, তবে উল্টোপাল্টা কথা বলে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা না করার অনুরোধ জানান মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি ওটাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন খালেদা জিয়া। এরপর তিনি তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিকের সামনে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়া ছুটি পেতে পারেন। এছাড়াও তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। রাতে দাদি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জাইমা রহমান ও জাফিয়া রহমান। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের ন্যায্যতার বিবেচনায় সমন্বিত ও সুষম উন্নয়ন করবে জামায়াত। সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ করা হবে। জামায়াতের কেউই যদি অন্যায় অপরাধ করে তাহলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। এ সময় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দেন জামায়াত আমির। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে। ৭২-এর সংবিধান দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই যার ফলে এদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। তিনি আরো বলেন, দেশের সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। এ সময় তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণ অভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়া যারা বাধা দিতে চায় তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দাবি করা প্রবৃদ্ধির পেছনে আছে জালিয়াতি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। এ সময় হাসিনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় না করানোর পেছনে পুরো বিশ্বকে দায় দেন তিনি। নাসরিন আক্তারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সুইজারল্যান্ডের দাভোস শহরে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন,
হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন, তবে সে সময় কেউ তাকে প্রশ্ন করেননি। এটা কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। এমনকি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন ইউনূস। বলেন এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। বলেন তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে কাজ করতে চান বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যানের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হন নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 8 পুলিশ সদস্য। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। এর আগে 10 জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে 11 জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন ওয়াহিদুল হাসান। মামলা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায় তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন মিথুন। মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করে। এই ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের পাঠানো হয়েছে আদালতে। চট্টগ্রামে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার রাউজানের নোয়াপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করলে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়ে, পরে তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলার মুখে পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। ওনার জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে। দেখছেন সংবাদ সন্ধ্যা। আগামী নির্বাচনে যেন সকল ইসলামী দলগুলোর একটি মাত্র ভোট বক্স হয় সে ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকল ইসলামিক দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি অভিযোগ করে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি। মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তায় বেকার ঘুরছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা
এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, শিক্ষকদের আন্দোলনের সব পরিস্থিতি কি দেখছেন, কি বলছেন তারা? যেমনটি বলছেন, আমরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি এবং সেই জায়গাটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে মূলত সকাল থেকে যে 10ম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু প্রথমেই যে শহীদ মিনারে সেখানে তারা আন্দোলনে সমবেত হয়েছে এবং তারপরে তারা সেখানে দুপুর 12টা পর্যন্ত সময় আলটিমেটাম দিয়েছিল যে তাদের যে দাবি অর্থাৎ 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করার জন্য তারা যে দাবি তুলেছে সেটির জন্য প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি দেওয়ার কথা বলেছেন এবং সেই সাথে তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে জানিয়েছেন। এরপরে সেই স্মারকলিপি দেওয়ার জন্য তারা কিন্তু 12টার পরে অর্থাৎ প্রায় বিকেল 3:30টার দিকে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে অগ্রমুখী হন এবং এক পর্যায়ে শাহবাগে এসে কিন্তু সেটি তারা বাধার সম্মুখীন হন। তখন শাহবাগ থানার যে ওসি আছে তার মাধ্যমে কিন্তু তাদের 10 জনের একটি প্রতিনিধি দল তারা সেখানে যে প্রধান উপদেষ্টা বাসভবন সেখানে গিয়েছিলেন এবং তারপরে সেখানে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি 7:30টার দিকেই, তার আগেই কিছুক্ষণ আগেই সেখানে যে 10 জন ছিল সেই 10 জনের একজন এখানে আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তাদের সাথে প্রথমে তিনি না আসায় তারা সেখানে স্মারকলিপি দেন এবং বর্তমানে তারা শাহবাগে অবস্থান করছেন এবং তারা রাস্তা অবরোধ করছেন এবং জানিয়েছেন যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বর্তমানে দেখছি যে শাহবাগে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন এবং তাদের দাবিতে তারা অটুট রয়েছেন এবং একই সাথে কিন্তু যে শাহবাগ থানা থেকে শুরু করে পুলিশের বেশ কয়েকজন সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে সেই ক্ষেত্রে পুলিশের প্রায় 50 অধিক সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে শাহবাগ থানা সেখানে রয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন তাদেরকে সরে দেওয়ার জন্য যেন যে সড়কটি রয়েছে সেটি মুক্ত থাকে এবং সেক্ষেত্রে যান চলাচল যেন স্বাভাবিক থাকে, যেহেতু এখন টিএসসি মুক্তি এই সড়কটি রয়েছে এবং সেই কারণে কিন্তু এটি এখন এখানে যে শিক্ষক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু এইখানে এখন অবস্থান করছে। অর্থাৎ 2021 সাল থেকে তাদের যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের কোনো ফল তারা না পাওয়ার কারণে অর্থাৎ জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির কারণে কিন্তু তারা তাদের এই দাবিটা কিন্তু বারবার তুলেছেন। অর্থাৎ যে 13তম গ্রেড তারা পাচ্ছেন সেই গ্রেডে তারা মাত্র 11,000 টাকা বেতন পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে 10তম গ্রেডটা নিয়ে আসা হলে তারা 17,000 টাকা বেতন পাবেন, এমন কথা আমরা তাদের থেকে শুনেছি এবং অচিরে তাদের দাবি মানানোর জন্য তারা কিন্তু এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিন ধরে মিলছে না সূর্যের দেখা। ভোর থেকে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। কনকনে ঠান্ডায় শীত অনুভূত হয় বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে আগামীকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন থেকে আবারও আসছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় বিঘ্ন হতে পারে যানবাহন, ফেরি ও বিমান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কথায় আছে মাঘে শীত বাঘের গায়েও লাগে। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিস বলছে আগামী রোববার থেকে সারা দেশে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ। এতে যান, ফেরি ও বিমান চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে বলেও জানানো হয়। আগামী 25 তারিখ থেকে অনেকটা টেম্পারেচার কমে আসবে, তখন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসলেও আসতে পারে। এইটাই কন্টিনিউ করবে মানে 25, 26, 27 এখানে, এবং 27 তারিখের পর এরপরে অনেকটা টেম্পারেচার অনেকটাই রাইজ করবে। লালমনিরহাটে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সকাল 7টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে ছোট শিশুরা সর্দি কাশি, নিউমোনিয়া এবং বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
ঘন কুয়াশায় ঢেকে আছে মৌলভীবাজার। গত ৩ দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাস আর সারাদিন কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় শীত অনুভূত হচ্ছে বেশি। জনজীবনে বেড়েছে দুর্ভোগ, বিশেষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায়ও গত ৩ দিন ধরে মিলছে না সূর্যের দেখা। সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গত রাত থেকে খুব ঠান্ডা এবং শীত পড়তেছে, কুয়াশার মতন আসতেছে এবং পানির মতন টিপটিপ করে পানি পড়তেছে, খুবই ঠান্ডা। আমরা বেড়াডাড়া করতে পারি না, আমরা খুবই সমস্যা পড়েছি। গতকাল কুয়াশা ছিল, রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা। নেত্রকোনায় গত ২ দিন ধরে শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। সকাল গড়িয়ে দুপুরেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত ২-৩ দিন যাবৎ প্রচন্ড ঠান্ডা, যে কারণে শিশুদের নিউমোনিয়া, মুরব্বীদের রোগব্যাধি প্রচন্ড পরিমাণ বাড়তেছে। হচ্ছে আমরা তো রাত্রে এবং দিনে গাড়ি চালাই, এখন রাতের অবস্থা আমরা তো কুয়াশা আরো বেশি পরিস্থিতি ভয়াবহ। আমার একটা সমস্যা, আমি আপনার গাড়ি লইয়া বাইরে হলে আপনার কুয়াশা লাগে কোনো কিছু দেওয়া যায় না। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ প্রচন্ড শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। প্রকৃতির রোশানল যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসলেও তুষার ঝড় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চল। প্রকৃতির এমন বৈরিতায় হতবাক পরিবেশবিদরা। তুষার ঝড়ে এ পর্যন্ত প্রাণ গেছে ৯ জনের। এদিকে দাবানলে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীরব দাসের রিপোর্ট। দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওটাও মাউন্টেন। চারদিকে এখন শুধুই ধোঁয়া আর ছাই। বিবিসি জানায়, শুষ্ক আবহাওয়া আর বাতাসের বেগে মাত্র ৯০ মিনিটে ছাই হয়ে যায় পাহাড়ের ১৪০ একর জমি। এদিকে দাবানলের হাত থেকে রেহাই পাচ্ছে না লস এঞ্জেলেসও। বৃহস্পতিবার ফের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল, যার নাম দেওয়া হয় হিউজ ফায়ার। বিবিসি জানায়, পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় ৪,০০০ দমকল কর্মী। এতে দাবানল নিয়ন্ত্রণে এলেও ছাই হয়ে যায় ১০,১৭৬ একর জমি। দমকল কর্মীদের দাবি, এখন পর্যন্ত এই অঞ্চলের ২৪% দাবানল নিয়ন্ত্রণে এসেছে। আগের দুটি আগুনের মতো এখানে খুব বেশি মানুষ না থাকলেও ঝড়ো হাওয়ার সঙ্গে লড়তে হচ্ছে আমাদের। তবে দাবানল মোকাবেলার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম খুব অল্প সময়ের মধ্যেই হাতে পাওয়ায় আমাদের কাজ সহজ হয়ে গেছে। ৯,৪০০ একর জমি ছাই হওয়াতে ৩১,০০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। সাধারণের নিরাপত্তায় লাল সংকেত জারির পর সরিয়ে নেওয়া হয় ৩১,০০০ বাসিন্দাকে। সতর্ক থাকতে বলা হয় আরও ২৩,০০০কে। উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য $2.5 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ সই করেন ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউজম। এছাড়া শুক্রবার এসব এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গত ২২ তারিখ থেকেই তীব্র তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। এতে বরফে ঢাকা পড়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। শক্ত বরফের স্তর জমেছে হাডসন নদীতে। অস্বাভাবিক ঠান্ডায় বিপর্যস্ত ফ্লোরিডার, জর্জিয়া, অ্যালাবামা সহ দক্ষিণ ও পশ্চিম লুইজিয়ানার জীবনযাত্রা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এছাড়া হিউস্টন, অরলিন্স ও ফ্লোরিডায় এই বিরল তুষারপাতকে বৈশ্বিক উষ্ণায়নের হুমকি বলে মন্তব্য করেন আবহাওয়াবিদ বব হেনসন। ৫০ বছর পর এই ৩টি অঞ্চলে এমন বিরল তুষারপাত ঘটেছে। এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। গালফ কোস্টের এই আবহাওয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। ২০২১ সালে টেক্সাসের ভয়াবহ শৈত্যপ্রবাহের কথা ভুলে গেলে চলবে না, আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে। সব মিলিয়ে জলবায়ুর প্রচ্ছন্ন হুমকির মুখে যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। এবার খেলার খবর। তৃতীয় ওয়ানডেতে রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে খেলা। এই ম্যাচে জিতলে সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে নিগার সুলতানা জ্যোতির দল। বিস্তারিত রিপোর্টে। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সমীকরণ নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রেখেছিল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সেই স্বপ্নে ধাক্কা খায় টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে এবার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে লাল সবুজরা। সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে শেষ ওয়ানডেতে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। চলতি সিরিজে বেশ বাজে অবস্থা টাইগ্রেস ব্যাটারদের। 2 ম্যাচেই আগে ব্যাট করেও স্কোরবোর্ডে 200 রানও তুলতে পারেনি তারা। ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারছেন না টপ অর্ডাররা। তবে মিডল অর্ডারে রান তোলার দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন দলপতি নিগার সুলতানা জ্যোতি। তাই স্বাগতিকদের হারিয়ে সিরিজ জিততে হলে ফারজানা, মুর্শিদা, শারমিনদের বড় ইনিংস খেলার কোনো বিকল্প নেই। এদিকে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে মোড় ঘুরিয়ে দিয়েছিল বোলাররাই। মারুফা, নাহিদা, ফাহিমারা রান আটকানোর পাশাপাশি দ্রুত উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিলেন ক্যারিবীয় মেয়েদের। এই ম্যাচেও প্রতিপক্ষকে অল্পতে আটকে রাখতে বোলারদের ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারত সহ চলমান নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ 6 দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট এখন 23 ম্যাচে 21। সব ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্টও সমান। তাই এই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে ওয়ানডে বিশ্বকাপে। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।